আমরা ইতিহাসের উপাদান হিসেবে লোককথাকে নিয়ে আলোচনা করব। লোককথা অর্থাৎ লোকের মুখে প্রচলিত কথা। এখানে কথা মানে গল্প, অর্থাৎ লোকের মুখে এই গল্পগুলি একের পর এক সময় ধরে প্রচলিত হয়ে যেটা এসেছে, যেগুলো একটি মুখরোচক গল্প, সেই গল্পগুলি হচ্ছে লোককথা। এই লোককথাগুলি আমাদের কিভাবে ইতিহাসকে জানতে সাহায্য করে সেগুলো নিয়েই আজ আলোচনা করব। দেখো, লোককথার প্রথমে বলতে হয় উৎপত্তি। কখন লোককথার উৎপত্তি হয়েছিল সেটা কিন্তু জানা অত সহজ নয়, তবে যেটা ঐতিহাসিকরা বলেন যে সভ্যতার আদি লগ্নে, অর্থাৎ যখন মানুষ কথা বলতে শিখলো, নিজেদের মধ্যে ভাবের আদান প্রদান করতে শিখলো, তখন থেকেই কিন্তু এই লোককথাগুলোর উদ্ভব হয়। তা বলতে গেলে মোটামুটি প্রাগৈতিহাসিক সময়টি হচ্ছে লোককথার আদি জন্মলগ্ন। তখন থেকেই মানুষের মুখে মুখে কিন্তু এই লোককথাগুলো চলে এসেছে। এই লোককথাগুলো বৈশিষ্ট্য কি? প্রথম বৈশিষ্ট্য হচ্ছে শিশু নির্ভরতা, অর্থাৎ শিশুদের মনোরঞ্জনের জন্য তৈরি হয়েছে এই লোককথাগুলি। হ্যাঁ, মনোরঞ্জন তো সবার জন্যই হয়, শুধু শিশুদের সঙ্গেই তখন সীমাবদ্ধ থাকে না, কিন্তু লোককথাগুলো তৈরি হয় হচ্ছে শিশু কেন্দ্রিক, অর্থাৎ শিশুকে কেন্দ্র করে। আমরা যে পৌরাণিক কাহিনীগুলোর কথা জানি, আমরা যে কিংবদন্তিগুলোর কথা জানি, সেগুলোর মধ্যে শিশুর সঙ্গে সঙ্গে বড় বয়স্ক ব্যক্তিদের মনোরঞ্জনের জন্য কিন্তু তৈরি করা হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু অংশ এমন থাকে যেগুলো একমাত্র বড় বা বয়স্ক ব্যক্তিদেরই বোধগম্য হয়, কিন্তু লোককথাগুলি একদম সহজ সরল ভাবে শিশুদেরকে তুলে আনার চেষ্টা করা হয়েছে, ওদের মনোরঞ্জনের জন্য তৈরি। দ্বিতীয়ত বলতে গেলে লোককথাগুলি নীতি শিক্ষা নির্ভর, অর্থাৎ আমি এর সঙ্গে কিভাবে যুক্ত, এই ঘটনা যদি আমার সঙ্গে ঘটে তাহলে আমার কি করণীয়, এই রকম সমস্ত ব্যাপার এই লোককথার সঙ্গে কিন্তু যুক্ত থাকে। তাই লোককথাগুলি যখন মানুষের কাছে উপস্থাপন করা হয়, একটি মানুষ বা শিশু নিজে বুঝতে সক্ষম হয় যে ওই পরিস্থিতিতে আমার করণীয় কি, আমার দায়িত্ব কি, আমরা যদি এমন পরিস্থিতির সম্মুখীন হই। এটা একটি। এরপর বলতে গেলে অলিখিত কাহিনী, অর্থাৎ লিখিত নয়। তোমরা আগের ক্লাসগুলো যদি করে থাকো ভালো করেই জানো, যে সময় ঘটনা এগুলি আমরা বলছি সে সময় মানুষ লিখতে জানতো না, কথা বলতে জানতো কিন্তু লিখতে জানতো না, সুতরাং এগুলো লিখিত আকারে আমরা পাই না। এগুলো বংশ পরম্পরায় মুখের পর মৌখিকভাবে এসেছে। এগুলো এখন বর্তমানে লেখার চেষ্টা হচ্ছে। ঊনবিংশ শতাব্দী থেকে অনেক লেখা হয়েছে, আরো লেখা হবে, এখনো রয়ে গেছে অনেক, বিভিন্ন কৌম জনগোষ্ঠীর মুখে মুখে রয়ে গেছে, সেগুলোকে সংগ্রহ করার চেষ্টা হচ্ছে। এটা একটি। এরপর যদি বলি সেটা হচ্ছে কিছুটা বাস্তব কেন্দ্রিক, অর্থাৎ বাস্তবের মানুষের সঙ্গে যুক্ত এই লোককথাগুলো কিন্তু তৈরি হয়। এখানে অলৌকিক ব্যাপারটিকে একটু নেগলেক্ট করা হয়, অর্থাৎ অলৌকিক ব্যাপারটিকে এখানে ঢোকানোর চেষ্টা করা হয় না। বাস্তব কেন্দ্রিক মানুষগুলোকে নিয়ে কিন্তু লোককথাগুলি তৈরি হয়, কিন্তু তার সঙ্গেও কিন্তু অতিরঞ্জতা থাকে, অর্থাৎ গল্পটিকে আরো চমকপ্রদ করার জন্য সেখানে অলৌকিকের মতো আর কি, অলৌকিক নয়, অলৌকিকের মতো, অর্থাৎ অতিরঞ্জন কিছু ঘটনার বিবরণ থাকে, যেই লোককথাগুলি আমাদেরকে আরো শুনতে উৎসাহিত করে। তো এই হচ্ছে লোককথার ঘটনা। আমরা এখন দেখি কিছু উদাহরণ, অর্থাৎ কি ধরনের লোককথা আমাদের সমাজে প্রচলিত ছিল। তোমরা যদি গল্প পড়তে ভালোবাসো কেউ, তাহলে অবশ্যই কেউ স্কুলের লাইব্রেরি থেকেই হোক বা বাড়িতেই রাখা হোক, 7 ভাই চম্পা এই গল্পটি তোমরা পড়েছ। এই 7 ভাই চম্পা এটাও কিন্তু এক ধরনের লোককথা, অর্থাৎ 7 ভাইকে কিভাবে লুকিয়ে রাখা হয়েছিল, গোপন করা হয়েছিল, তার পরবর্তীতে কিভাবে তারা আবার উদ্ধার হয় রাজার ছেলে হিসেবে, সেই ঘটনার বিবরণ কিন্তু সেই 7 ভাই চম্পা গল্পে কিন্তু আছে। তো সেটা কিন্তু একটি লোককথা।
এ ধরনের গল্পই কিন্তু হচ্ছে লোককথা, এগুলোই মানব সমাজে কিন্তু প্রচলিত ছিল। দ্বিতীয়ত পড়তে গেলে তোমরা সবাই পরিচিত, সেটা হচ্ছে বেহুলা লক্ষিন্দরের কাহিনী। এখানে বেহুলা তার স্বামী লক্ষিন্দরকে কিভাবে আবার নতুন জীবন দান করে নিয়ে এলো, চাঁদ সদাগর কিভাবে আবার মনসা পূজার প্রচলন করলেন, উনার দ্বারা মনসা পূজা প্রচলিত হলো, এগুলো নানা রকম কাহিনী এই বেহুলা লক্ষিন্দরের কাহিনীতে আছে। এটাও আমাদের সমাজে প্রচলিত একটি চমকপ্রদ এবং জনপ্রিয় লোককথা। তারপরে তোমরা অবশ্যই পড়েছ বা বিভিন্ন সিনেমাতেও দেখেছ আলীবাবা 40 চোরের কাহিনী, যেটা আরব্য উপন্যাসের অংশ, আরব দেশের লোককথা। সেখানে 40 জন চোর অর্থাৎ ডাকাত, তারা কিভাবে অন্যের সম্পদ লুট করে একটি পর্বতের গুহায় লুকিয়ে রাখত। গুহার দরজাটা পাথরের তৈরি, সেটা কোনো মানুষের পক্ষে হাত দিয়ে খোলা সম্ভব নয়, সেটা একমাত্র একটি শব্দের মাধ্যমেই অর্থাৎ মন্ত্রের মাধ্যমেই সেটিকে খোলা সম্ভব হতো এবং বন্ধ করা সম্ভব হতো। একজন কাঠুরে আলীবাবা প্রথম সেটাকে দেখলেন, তার গরিবি দূর করার জন্য তিনি ডাকাত দল চলে যাওয়ার পরে সেখানে ঢুকলেন, তারপর আবার তিনি সেটিকে বন্ধ করে বাড়িতে এলেন। আলীবাবার যে দাদা, তিনি আলীবাবার সম্পদ দেখলে ঈর্ষান্বিত হলেন, মানে খুব তার অহংকার হয়েছিল, লোভ হয়েছিল যে কিভাবে সেই সম্পদগুলি পাবে। সহজ আলীবাবা সবকিছু বলে দেয় তার দাদার সামনে। তার দাদা এত লোভে পড়ে ভেবেছে সমস্ত সম্পদই নিজে নিয়ে আসবে, অনেক গাধা খচ্চর নিয়ে গিয়ে সেখানে হাজির হয়, বস্তা বস্তা নিয়ে গিয়ে সেখানে হাজির হয়। ঢোকার সময় মন্ত্রটি মনে থাকলেও এত সম্পদ ভেতরে দেখে তার মাথায় গুলিয়ে যায়। সে তখন বের হওয়ার মন্ত্রটি ভুলে যায়। এমন সময় ডাকাত দল এসে পড়ে, ভেতরে ঢুকে এমন ঘটনা দেখে তাকে হত্যা করে। তো এইভাবেই গল্পটি কিন্তু চলতে থাকে। পেছনে আরো আছে, আরো ইন্টারেস্টিং ঘটনা। তোমরা যদি গল্পটি পড়ো বা এই গল্পটির সিনেমাটি দেখো, খুব ভালো লাগবে। তো এগুলোই হচ্ছে এক ধরনের লোককথা। এগুলো থেকে আমরা নানা রকম কিন্তু নীতি শিক্ষা পাই। ইউরোপে প্রচলিত আরেকটি গুরুত্বপূর্ণ লোককথা হচ্ছে টম থাম এর জীবনী। থাম মানে হচ্ছে বুড়ো আঙুল। টম থাম তার পিতার বুড়ো আঙুলের সমান একটি ছেলে, ছোট ছেলে, তার জীবনী নিয়েই একটি লোককথা প্রচলিত। সেখানে কিভাবে একজন গরু তাকে গিলে খেয়ে ফেলতে পারত, কিভাবে একজন রাক্ষস তাকে গিলে খেয়ে ফেলেছিল, সে আবার বমি করে সমুদ্রে ফেলে দিয়েছিল, সমুদ্রে মাছ আবার তাকে গিলে খায়, সেই মাছ আবার একজন রাজার কাছে যায় খাওয়ার জন্য। রাজার বাড়িতে যখন কাটা হয় তখন সেখান থেকে টম থাম বেরিয়ে আসে, তখন টম থাম সেই রাজার সঙ্গে বন্ধুত্ব হয়ে যায়। এরকম নানা রকম কাহিনী নিয়ে কিন্তু গল্পটি প্রচলিত এবং এগোতে থাকে। সেটাও তোমরা পড়তে পারো, ভালো লাগবে। আমাদের অবনীন্দ্রনাথ ঠাকুর এই টম থামের গল্প অবলম্বন করেই লিখেছিলেন বুড়ো আংলা গল্পটি। বুড়ো আংলা, বুড়ো মানে যে বুড়ো আঙুল, এই গল্পের মাধ্যমে আমরা নানা রকম নীতি শিক্ষারও কথা জানতে পারি। সেগুলো আমাদের সমাজে কিন্তু প্রচলিত ছিল। এবার আসি যে এই যে গল্পগুলি, এগুলো যে বলা হচ্ছে, এগুলো যে লোকের মুখে প্রচলিত হচ্ছে, সেগুলো আমাদের ইতিহাসকে জানতে কিভাবে সাহায্য করে। হ্যাঁ, অবশ্যই এগুলো ইতিহাসকে জানতে সাহায্য করে। তার কারণ হচ্ছে এই ঘটনাগুলির মধ্যে সমকালীন সমাজের যে বিভিন্ন ব্যবস্থাগুলি, বিভিন্ন কথাবার্তা, সেগুলো কিন্তু সেখানে আছে। সেগুলো থেকে আমরা সে সময়কার সামাজিক অবস্থার কথা কিন্তু জানতে পারি। অর্থাৎ তখনকার সমাজ কেমন ছিল, মানুষের সম্পর্ক কেমন ছিল, সেগুলো আগের যে ঘটনাগুলো আমরা দেখেছিলাম আগের ক্লাসগুলোতে, এখানেও সেম। যে আমাদের ইতিহাস জানার মূল অংশটাই কি, আমাদের সমাজকে জানা, আমাদের অতীতকে জানা। তো এই গল্পগুলো, সেটা পৌরাণিক কাহিনী হোক, কিংবদন্তি হোক বা লোককথা হোক, সমস্ত কিছুই কিন্তু আমাদের সমাজকে জানতে সাহায্য করে এবং এরা যথেষ্ট পরিমাণে আমাদের সমাজের সম্বন্ধে অনেক তথ্যই আমাদেরকে দেয়।
যেই তথ্যগুলো আমরা ইতিহাসে যথেষ্ট পরিমাণে ব্যবহার করতে পারি, আমরা ইতিহাসের উপাদান হিসেবে এগুলোকে আমরা ব্যবহার করি। এটি একটি নীতি শিক্ষার ব্যাপার আছে। নীতি শিক্ষার ব্যাপার আছে, মানুষের মধ্যে নৈতিকতার শিক্ষা দিতে পারে এই গল্পগুলি। কি করা উচিত, কি করা উচিত না, সমস্ত রকম শিক্ষাই আমরা এই লোককথার মাধ্যমে পাই। বিনোদন অর্থাৎ এন্টারটেইনমেন্ট যেটা, সেগুলোও আমরা এখান থেকে পাচ্ছি। অতীতে যেটা মানুষের মধ্যে হতো আর কি, বিনোদনের সময়, অবসর সময়ে তারা কিন্তু এই সকল গল্প, লোককথা, কিংবদন্তি এগুলো বলেই কিন্তু নিজেদের সময়টাকে কাটাতেন, সময় পাস করতেন আর কি। তো সেগুলো কিন্তু এই লোককথার মাধ্যমে কিন্তু সম্ভব ছিল। এরপরের অংশ যদি বলতে হয়, সেটি হচ্ছে অতি প্রাকৃতিক বিষয়, অর্থাৎ প্রকৃত ঘটনা, অর্থাৎ প্রাকৃতিক ঘটনার সঙ্গে এর মিল খুব কমই থাকে। একটু অতি প্রাকৃতিক মানে একটু অতিরঞ্জনতাও কিন্তু তার সঙ্গে যুক্ত থাকে। তো সেগুলো আগেও বলেছি যে অতিরঞ্জতা না থাকলে মানুষের কাছে মুখরোচক হয় না, সুতরাং এগুলো গল্পের তাগিদে সেগুলো বানানোই হয় অতিরঞ্জকতা। আর হচ্ছে শেষ পর্যন্ত যেটা বলবো, ঐতিহাসিক তথ্য নির্ভর। এখানে অনেক ধরনের ঐতিহাসিক তথ্য থাকে যেগুলো ইতিহাসবিদরা খুঁজে বের করেন এবং ইতিহাসের কাজকে এগিয়ে নিয়ে যান। অর্থাৎ ইতিহাসকে সৃষ্টি করতে বা ইতিহাসকে আরো শক্তিশালী করতে এই লোককথাগুলি আমাদেরকে সাহায্য করে। এমন না যে লোককথা ছাড়া ইতিহাস হবে না, হবে, কিন্তু লোককথার থেকে প্রাপ্ত উপাদানগুলি আমাদের ইতিহাসকে আরো বেশি সমৃদ্ধ করে, শক্তিশালী করে। তো এই হলো লোককথা, যেটা আমাদের জীবনের সঙ্গে যুক্ত, আমাদের ইতিহাসের সঙ্গে যুক্ত।